আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 2 কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যা আলোচনা করা হবে তা হচ্ছে এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস এবং ক্রসিং ওভার নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও পাশাপাশি এমসিকিউ, টপিক ওয়াইজ এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন আকারে দেওয়া হবে। তো চলো শুরু করি। তো যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন বলা হয়ে থাকে। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন সামুদ্রিক স্যালামান্ডার অর্থাৎ ট্রিটোরাস ম্যাকুলোসা কোষে। আর এখানে দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোষটি থেকে নতুন কোষ তৈরি হয় সেটি হচ্ছে মাদার সেল, আর নতুন যে কোষটি তৈরি হলো সেটিকে বলা হয় ডটার সেল। এই দুইটা বিষয়ে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে কোষ বিভাজনের প্রকারভেদ। জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়: এমাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এমাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং মিওসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর মিওসিসকে কি বলা হয় তোমরা তো সবাই জানো, তাই না? মিওসিসকে বলা হয় কি? হ্রাসমূলক কোষ বিভাজন, তাই না? হ্রাসমূলক কোষ বিভাজন। তো এইগুলো সম্পর্কে আমরা এখন চলো বিস্তারিত জানি। তো কিভাবে এখন যে প্রথমে যে এমাইটোসিস কোষ বিভাজন, তাই না? প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন। কেন? যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত দুটি অপত্য শিশু কোষের সৃষ্টি করে তাকে এমাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এখানে দেখো, খেয়াল করে দেখো, যে এখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এর মাঝামাঝি কি হয়েছে? খাঁজ সৃষ্টি হয়েছে। খাঁজ সৃষ্টি হয়ে এটা সংকুচিত হতে হতে একসময় গিয়ে দুইটা অপত্য সেল অর্থাৎ ডটার সেলে পরিণত হয়েছে। তো এইরকম ভাবে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই যে কোষের বিভাজন হলে সেটাকে বলা হয় কি? প্রত্যক্ষ কোষ বিভাজন অর্থাৎ এমাইটোসিস কোষ বিভাজন। এইরকমটা দেখা যায় মূলত এককোষী জীবে, আর যেমন অ্যামিবা, ইস্ট ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। তারপর আসো মাইটোসিস হলো কি? যে একটি ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়া যার মাধ্যমে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ বা কন্যা কোষ তৈরি করে। আর এই জন্য বলা হয় কি? একে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়ে থাকে। এইখানে এই কোষ বিভাজনে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তো নিউক্লিয়াসের যে বিভাজন সেটিকে বলা হয় কি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের যে বিভাজন সেটিকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এই দুইটাও একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, তারপর আসো বিভাজন শুরুর আগে কোষের যে নিউক্লিয়াসের যে কিছু প্রস্তুতিমূলক কাজ হয় সেটাকে বলা হয় কি? ইন্টারফেস পর্যায় অর্থাৎ প্রস্তুতি পর্যায়। আচ্ছা, এখন চলো দুইটা এমসিকিউ দেখে নিই। যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে বলো তো? সাইটোকাইনেসিস বলে, তাই না? তাহলে আনসার হচ্ছে ঘ। তারপর মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? মাইটোসিসের আমরা জানি 5টা পর্যায় থাকে। তো এখানের মধ্যে সবচেয়ে দীর্ঘ পর্যায় হচ্ছে প্রোফেজ পর্যায়। আচ্ছা, তারপর আসো মাইটোসিসের পর্যায়সমূহ হচ্ছে মূলত 5টি পর্যায়ে। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনের যে প্রক্রিয়াটা আছে সেটিকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো এই 5টি ভাগ সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা জানবো হচ্ছে এখন কোষচক্র কি, কোষচক্র এবং হচ্ছে কি ইন্টারফেস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আগে। এই দুইটা সম্পর্কে আগে বিস্তারিত জানবো এবং পর্যায়সমূহে যাওয়ার আগে। আচ্ছা, তাহলে একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজনের 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে বলা হয় কোষচক্র বা সেল সাইকেল। হাওয়ার্ড ও প্যাল্ক এই কোষচক্রের প্রস্তাব করেন। বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ক এই কোষচক্রের প্রস্তাব করেন এবং এটি হচ্ছে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে কোষচক্রকে। একটি হচ্ছে ইন্টারফেজ এবং অন্যটি হচ্ছে এমফেজ বা মাইটোটিক ফেজ।
তো ইন্টারফেজ হচ্ছে কি যে প্রস্তুতি পর্যায়ে, এখানে হচ্ছে 90 থেকে 95% সময় হচ্ছে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে ব্যয় হয়। এছাড়াও আর মাইটোটিক ফেজ বা এম ফেজ হচ্ছে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়। ইন্টারফেজ হচ্ছে আবার হচ্ছে যে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে G1 ফেজ অর্থাৎ G1 দশা এবং S দশা। S দশা হচ্ছে ডিএনএ প্রতিলিপন, আর G2 দশা হচ্ছে গ্যাপ ফেজ। G2 দশা 10 থেকে 20% সময় এই দশায় হয়ে থাকে। তো G1 দশা হচ্ছে কি গ্যাপ 1 ফেজ এবং এখানে 30 থেকে 40% সময় হয় এবং এখানে ঠিক হয় একটা কোষ পরবর্তীতে বিভাজিত হবে কি না। আর S দশাতে হচ্ছে কি ডিএনএ প্রতিলিপন হয়। তারপর G2 দশা, এটা হচ্ছে সর্বশেষ দশা এবং এখানে কি হয় যে 10 থেকে 20% সময় লাগে। আচ্ছা, এই হলো কোষচক্র এবং ইন্টারফেস। এখন আসো প্রোফেজ। তো প্রোফেজ কি? প্রোফেজ হচ্ছে নিউক্লিয়াস বিভাজনের প্রথম ও দীর্ঘতম দশা এবং এখানে ক্রোমোজোমের জল বিয়োজন বা ডিহাইড্রেশন হয়। এছাড়া নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে এবং ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। সিটিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের জন্য ফসফোরাইলেশন ঘটে এবং সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয় এই প্রোফেজ ধাপে। আচ্ছা, তারপর আসো প্রোমেটাফেজ। তো প্রোমেটাফেজ ধাপে কি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি সম্পূর্ণ হয়। দেখেছি স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি সম্পূর্ণ হয়। এছাড়া নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। লুপ্তপ্রায় নিউক্লিয়াস এবং লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, তো এগুলা বিলুপ্ত হয়ে যায়। তাছাড়া ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এটি হচ্ছে মূলত ক্রোমোজোমের যে আন্দোলিত হয় সে কারণে একে ক্রোমোজোমীয় নৃত্য বলে এবং ট্র্যাকশন ফাইবারের সাহায্যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয় এই ধাপে। এরপরের ধাপটি হচ্ছে মেটাফেজ এবং মেটাফেজের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো দেখো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ মাঝখানে অবস্থান করে প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষ উভয় কোষের ক্ষেত্রে। আর ক্রোমোজোমগুলো ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখায়, এই জন্য একে বলা হয় কনডেনসেশন। আর মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের এরকম বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এছাড়া এই যে মোটা, খাটো হওয়া, স্পষ্ট দেখা, এই জন্য এটি হচ্ছে অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়া হয়ে থাকে, এই জন্য তাইকে বলা হয় সুপার কয়েলিং। এছাড়া প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ারও সৃষ্টি করে। এরপর আসলে অ্যানাফেজ পর্যায়ে, এই পর্যায়ে ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। এর আগে যে বিষুবীয় অঞ্চলে ছিল ক্রোমোজোমগুলো, সেখান থেকে মেরুমুখী দুই ভাগ হয়ে মেরুমুখী চলতে শুরু করে এবং চলার ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ার অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী আর বাহুদ্বয়গুলো অনুগামী হয়ে থাকে। এর ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে জে আকৃতির দেখায়। আর বি আকৃতির হলে সেটাকে বলা হয়েছে কি বেটা সেন্ট্রিক, এল আকৃতির হলে সাবমেটাসেন্ট্রিক এবং জে আকৃতির হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক। তো এটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও এমসিকিউ অথবা কোশ্চেন আসে। তাহলে চলো এই যে টেলোফেজ পর্যায়ে দেখি এখন। এটি হচ্ছে নিউক্লিয়াস বিভাজনের সর্বশেষ দশা এবং অপত্য ক্রোমোজোম সমূহ দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলোতে আবার জল যোজন বা হাইড্রেশন ঘটে। উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে এবং নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে। দুটি পূর্ণাঙ্গ অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। দেখো এখানে হচ্ছে উদ্ভিদ কোষ আর এখানে হচ্ছে প্রাণী কোষ দেখানো হয়েছে। তো উভয়টাতেই কি হয়েছে? দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, তাই না? দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে। তো এরপরে যে ধাপটি আছে সেটি হচ্ছে কি সাইটোকাইনেসিস, তাই না? সাইটোকাইনেসিসের ক্ষেত্রে সাইটোপ্লাজমও দুইটা ভাগ হয়ে যাবে, যেহেতু সাইটোপ্লাজম ভাগ হয়ে যাবে। তো সাইটোপ্লাজম ভাগ হয়ে গেলে সেখানে কি হবে? দুইটা অপত্য কোষ তৈরি হবে পুরোপুরি। তাহলে চলো দেখি যে বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয় হলো কি সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস যদি কাকে বলে আসে পরীক্ষায় পারবা না? আচ্ছা, তাহলে পারবা। যে বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয় হচ্ছে কি সাইটোকাইনেসিস। তা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে মূলত কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। এই যে ডটেড লাইনটা দেখতে পারতেছো, ডট 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 ডট, এই লাইনটাকে মূলত এখানে কোষ প্লেট তৈরি হবে এবং কোষ প্লেট তৈরি হয়ে পরবর্তীতে সেটি কোষ প্রাচীরে রূপান্তরিত হবে। তারপর যে সাইটোকাইনেসিস যদি কোনো উদ্ভিদের কোনো কোষে না ঘটে তাহলে সেখানে কেরিওকাইনেসিস চলতে থাকবে এবং কেরিওকাইনেসিস চললে সেখানে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হবে। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন অর্থাৎ ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। তো পরীক্ষায় আসে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলতে কি বুঝো, তাহলে এখান থেকে সুন্দর করে দিয়ে দিবা। তারপর ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল এবং এই ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইটিক এবং প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলে। এই দুইটা একটু মনে রাখবা। তারপর আসো এমসিকিউ। এখানে হচ্ছে বলছে মাইটোসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? তাহলে কোনটি হবে আনসার? তাহলে আনসার হবে সি, তাই না? অ্যানাফেজ পর্যায়ে। এরপর অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ পর্যায়ে দেখতে কেমন একটু আগে আমরা পড়ে আসছি, তাহলে কোনটি হবে বলো? তাহলে এটি হবে কি জে আকৃতি, তাই না? আনসার এ হবে। জে আকৃতির হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তারপর আসো মাইটোসিসের গুরুত্ব।
মাইটোসিসের যে গুরুত্ব সেখানে 1 নাম্বার হচ্ছে কি দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস ভূমিকা রাখে। বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে কিছু কিছু শৈবালে, যেমন ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে। তারপর জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে মাইটোসিস হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, এরপর হচ্ছে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। তারপর ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, এছাড়া গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হচ্ছে এর কারণে কি হয়, ক্যান্সার হয়, টিউমার হয় ইত্যাদি হয়ে থাকে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে। এই হলো মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা, এখন চলো অনিয়ন্ত্রিত মাইটোসিস যেটা হয় সেটা কিভাবে হয় সেটা আমরা দেখি। আচ্ছা, মূলত অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়, টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। আর ক্যান্সার কোষে সাইক্লিন বা সিডিকে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। আর আমাদের শরীরে বিশেষ এক ধরনের প্রোটিন আছে, সেটা হচ্ছে P53 নামক প্রোটিন, সাধারণত কোষ বিভাজনকে বিরত রাখায় ভূমিকা রাখে। অর্থাৎ কোষ বিভাজন শেষ হয়ে গেলে যতটুকু দরকার ততটুকু করার পর কোষ বিভাজন যে না হয় সেটি নিয়ন্ত্রণ করে হচ্ছে কি P53। তো এটি হলো ডিফেক্টিভ হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। আর টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয়েছে অনকোজেনেসিস এবং কোষচক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো কি মিউটাজিনস। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। আর কোষের মৃত্যু, মানবদেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে। দুটি উপায়ে কোষের মৃত্যু হয়, একটা হচ্ছে নেক্রোসিস এবং অন্যটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। সাধারণত পুষ্টির অভাব হলে অর্থাৎ বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মরে গেলে সেটাকে বলা হয় নেক্রোসিস। আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। মনে থাকবে আশা করি। ওকে, তা চলো এখন দেখে নিই যে দেখো মেডিকেলে আসছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে বলো, পারো তোমরা? তাহলে আনসার বি নাম্বার, অ্যাপোপ্টোসিস, তাই না? ওকে, তারপর আসো মানবদেহের ক্ষত নিরাময়ের কোনটি অপরিহার্য? মানবদেহের ক্ষত নিরাময়ের কোনটি অপরিহার্য বলো? তাহলে আনসার হচ্ছে মাইটোসিস, তাই না? ওকে, তারপর আসো মায়োসিস হচ্ছে কি মূলত হ্রাসমূলক কোষ বিভাজন, একটি রিডাকশনাল সেল ডিভিশন। আমরা আগেই দেখে আসছি কেন, কারণ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষে ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। এবং এটি হচ্ছে মায়োসিস কোষ বিভাজন মূলত ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে আর হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে ঘটে থাকে। এই কারণে এটা হচ্ছে মায়োসিসে কোথায় ঘটে সেটি। এবং এখন দেখো মায়োসিস হচ্ছে আবার দুই ধরনের, একটা মায়োসিস 1 এবং অন্যটি হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 এর আবার 4টি ধাপ, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মায়োসিস 2 এর আবার 4টি ধাপ, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এছাড়া প্রোফেজ 1 এ দেখো খেয়াল করে আমরা যদি প্রোফেজ 1টা দেখি খেয়াল করে, আমরা এখানে বিস্তারিত প্রোফেজ 1 নিয়ে আলোচনা করব। তো প্রোফেজ 1 এর আবার 5টি ধাপ, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো এইগুলো আলোচনা করলে হচ্ছে অনেক সময় লেগে যাবে, সুতরাং আমরা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আছে সেটি হচ্ছে কি প্রোফেজ 1 তোমাদের জন্য। তো প্রোফেজ 1 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যেটি আছে সেটি হচ্ছে লেপ্টোটিন। নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে মূলত লেপ্টোটিন উপপর্যায় শুরু হয় এবং ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। আর ক্রোমোজোমগুলো আলোক অনুবীক্ষণে দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমের বহু ক্রোমোমিয়ার দেখা যায় এবং প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে থাকে। এই হলো লেপ্টোটিন উপপর্যায়ে ঘটে। এরপর আসে জাইগোটিন উপপর্যায়। জাইগোটিন উপপর্যায়ে মূলত হোমোলোগাস ক্রোমোজোম একটি মাতা হতে আসে এবং অন্যটি পিতা হতে আসে, এসে জোড়ার সৃষ্টি করে। আর দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এরকম জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনেপসিস। আর এই ক্রোমোজোম জোড়াকে বলা হয় কি বাইভ্যালেন্ট বলা হয়। এই যে দেখো ফিগারের মধ্যে এখানে যে এই জাইগোটিন, এখানে দুটি ক্রোমোজোম জোড় পাচ্ছে, তাই না? এটাকে এরকম হলে হচ্ছে কি সিনেপসিসের মাধ্যমে এটা হয়ে থাকে এবং এই জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। তারপর আসো প্যাকাইটিন, খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ, প্রোফেজ 1 এর খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ। তো এখানে কি হয়, নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় লেপ্টোটিন উপপর্যায়ে। প্রতিটি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিডে বিভক্ত থাকে এবং এই অবস্থাকে বলা হয় টেট্রাড। তো পরীক্ষা আসে টেট্রাড কাকে বলে, এটাও আসে পরীক্ষায়। তারপর একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে এবং এই একই জোড়া দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াস্থলকে একবচনে কায়াজমা এবং বহুবচনে কায়াজমাটা বলে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রসওভার বলে। ওকে, এরপর আসো এমসিকিউ দেখে নিই আমরা যে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে, তারা তোমরা বলো কি হবে বলো। তাহলে
সাইনেপসিস, তাই না? ওকে। তারপর দুটি নন সিস্টার ক্রোমাটিডের ক্রস আকৃতির জোড়াস্থলকে কি বলে? কায়াজমা বলে, তাই না? ওকে, আনসার হচ্ছে গ নাম্বার। তাহলে পারো। আচ্ছা, তারপর আসো প্রোফেজ একের ডিপ্লোটিন। তো এখানে কি হয়, বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয় এবং বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয় এবং কায়াজমাটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। এভাবে কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। তো মূলত ডিপ্লোটিন উপপর্যায়ে টার্মিনালাইজেশনটা হয়ে থাকে। তারপর আসো ডায়াকাইনেসিস। একসময় বায়োভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে যায় এবং এই উপপর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপেরও বিলুপ্তি ঘটে। এবং একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড এবং একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে থাকে। এই হলো প্রোফেজ একের ধাপগুলি। তো কোষ বিভাজনে কোন উপপর্যায় বা কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিনেপসিস ঘটে? ঘটে কোনটা বলো? তোমরা পারো, তাহলে আনসার এ নাম্বার, জাইগোটিন। জাইগোটিনে মূলত কি হয়? সিনেপসিস ঘটে। এরপর প্রোফেজ একের কোন পর্যায়ে ক্রায়োজোমা সৃষ্টি হয়? তাহলে কোনটা? প্যাকাটিনে। তোমরা পারো, তাই না? আনসার হচ্ছে প্যাকাটিন, আনসার হচ্ছে সি। এরপর আসো ক্রসিং ওভার সম্পর্কে জানি। এইটা স্টার দিয়ে রাখো। ক্রসিং ওভার কি? মায়োসিস একের প্যাকাটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। বিজ্ঞানী থমাস আন্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে, কোন উদ্ভিদে এটাও মনে রাখতে হবে, ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন এবং এই জন্য তিনি 1933 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। ওকে, তো এই হলো ক্রসিং ওভার এবং ক্রসিং ওভারের যে মেকানিজম অর্থাৎ কৌশলটা কিভাবে হয় সেটা সম্পর্কে জানি। তো প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, অর্থাৎ এটি এন্ডোনিউক্লিয়াসের কারণে হয়ে থাকে এবং পরে একটির সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লাগে এবং লাইগেজ এনজাইমের প্রভাবে। এর ফলে একটা এক্স আকৃতির সৃষ্টি হয় এবং একে কায়াজমা বলে। আর শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয় এবং ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। আর জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে এবং ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। তাহলে বুঝতে পারছো ক্রসিং ওভার হইলে কি হয়? ক্রসিং ওভার হইলে কিন্তু জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন চলে আসে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যে জ্ঞানমূলক প্রশ্ন এখানে কালেক্ট করেছি সবগুলা, এগুলো হচ্ছে সবগুলা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রিভিয়াস ইয়ারে এসেছিল। অ্যামাইটোসিস কাকে বলে? তোমরা যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমরা এইগুলা পারবা, এগুলো তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে অ্যামাইটোসিস কাকে বলে পড়াইছি, সিনেপসিস কাকে বলে, প্রান্তীয়করণ কি, মেটাকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিস কি, ক্রসিং ওভার সম্পর্কে কোন বিজ্ঞানী প্রথম ধারণা দেন, ক্রসিং ওভার কি, সাইটোকাইনেসিস কি, কোষ বিভাজন কি, ট্রাকশন ফাইবার কি, বাইভ্যালেন্ট কি, মাইটোটিক ইন্ডেক্স কি, কায়াজমাটা কি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কাকে বলে, কোষচক্র কি, ইন্টারফেস কাকে বলে এবং কায়াজমা কি, স্যাটেলাইট কি, মাইটোসিস কি, সবগুলো তোমরা পারবা আশা করি। এবং এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পারবা এগুলা। আচ্ছা, তাহলে তোমরা এগুলো পড়ে নিও। তারপর আসলে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে কি আছে এখানে, যে এখানে কিন্তু বলেছে যে সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে, পড়াইছি। কোষচক্র মায়োসিসে কেন ঘটে না, তারপর মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, মেটাকাইনেসিস বলতে কি বোঝো, ক্রসিং ওভার বলতে কি বোঝো, কোষ বিভাজনে সাইটোপ্লাজমের প্রয়োজন হয় কেন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন, পারবা। তারপর কোন ধরনের কোষে মাইটোসিস বিভাজন হয়, মাইটোসিস সমীকরণিক বিভাজন বলা হয় কেন এবং মাইটোসিস ও মিওসিস কোথায় ঘটে, কোষচক্র বলতে কি বোঝো। এই হলো আমাদের ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। তো তোমরা আশা করি এই অধ্যায়টা যদি তোমরা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে থাকো তাহলে হচ্ছে তোমরা এটা কি পারবা, তাই না? এই কোশ্চেনগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তো আজকের ক্লাস আমরা শুরু থেকে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।